অনেক অপেক্ষার পরে প্রসেনজিৎ ও রাজকুমার রাও অভিনীত মালিক মুভিটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। চ্যানেলে কিছু সমস্যা হওয়ার জন্য কিছুদিন ভিডিও আপলোড করতে পারিনি, এজন্য রিচ অনেক কমে গেছে। তো তোমরা যদি লাইক ও কমেন্ট করতে তবে খুব উপকার হতো। কোনো স্পয়লার না দিয়ে আর একটা লাইক দিয়ে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় হাজারো পুলিশ একটা পরিত্যক্ত বাড়ি ঘেরাও করেছে। সবার বন্দুকে একটা জানালার দিকে তাক করা। এদের সবাইকে কমান্ড দিচ্ছিল পুলিশের এক বড় অফিসার, ওনার নাম প্রভু দাস। তিনি এ পর্যন্ত ৯৮টা এনকাউন্টার করেছে। মাইক দিয়ে একজনকে ভয়ও দেখাচ্ছিল তিনি। তারপর প্রভুর অর্ডারে একজন গুলি চালায় ওই জানালার দিকে, কিন্তু কোনো সারা শব্দই নেই। এটাতে ওরা ভাবে যে ভেতরে থাকা লোকটা হয়তো বা মারা গেছে। এজন্য কয়েকজন আস্তে আস্তে আগাতে থাকে ওই বাড়িটার দিকে। ভেতরে দেখা যায় বড় বড় চুল ও দাড়িওয়ালা একজন লোককে। ওকে দেখেই মনে হচ্ছিল যেন বড় কোনো একটা গ্যাংস্টার। ওর নাম মালিক। আস্তে আস্তে উঠে দাঁড়ায় সে, দুই হাতে নেয় দুইটা বন্দুক। জানালায় নলটা থেকে শুরু করা এলোপাথারি গোলাগুলি। এতে দু একজন পুলিশ ঘায়েলও হয়, আর সবাই গিয়ে লুকিয়ে পড়ে। কে এই মালিক, আর কেনই বা এত পুলিশ ওকে মারতে চায়? জানতে হলে আমাদেরকে একটু পিছনে যেতে হবে। সাল ১৯৮৮। রাস্তায় গাড়ির চেকিং চলছিল। হঠাৎই একটা চালক কনস্টেবলকে বলে এটা সহ পিছনের ৫০টা গাড়ি মালিকের। এগুলো কখনো চেকিং করা হয় না, কিন্তু কনস্টেবলটার কোনো কথাই শোনে না। ওকে নিচে নামিয়ে চেকিং করতে চায়, কিন্তু চালকটা বারবারই বলছিল এটা মালিকের গাড়ি। এখানে হট্টগোল দেখে এক এসআই এগিয়ে আসে ওই দিকেই। গাড়ি চালক ও কনস্টেবলের থেকে সবকিছু শুনে কনস্টেবল থেকে ধমক দেওয়ার অভিনয় করে। পরে পাশ থেকে একটা লাঠি নিয়ে মারতে শুরু করে ওই চালকটাকে। তারপর পরে সব গাড়ি চালককে গাড়ি থেকে নামিয়ে জিজ্ঞাসাবাদ করছিল, সাথে কেসও ফাইল করছিল। ঠিক তখনই সেখানে একটা জিপে করে কয়েকজন চলে আসে। আস্তে আস্তে ওরা এগিয়ে যায় ওই এসআইটার দিকে। প্রথমে ওরা অনেক ভালো করেই কথা বলছিল। এটাতে এসআইয়ের ভাব যেন আরও বেড়ে যায়, আর চোটপাটও নিতে থাকে ওদের ওপর। সাথে লোকটাকে চড়ও মারতে যায় এসআই, কিন্তু তখন এসআইকে মারতে শুরু করে দেয় ওই লোকটা। ওর নাম বাদওয়ান। তারপর এসআইকে চড় থাপ্পড় দিয়ে টানতে টানতে নিয়ে গিয়ে গাড়িতে উঠায়। কিছুক্ষণের মধ্যেই চলে আসে মালিকের বাড়িতে। সেখানে থাকা একজনকে খবরটা দিতে বলে মালিককে। তখন সে গিয়ে ডাক দেয় মালিককে। অন্য একজনের ছাদে মশারিটা নিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল মালিক। এসআইকে ধরে এনেছে শুনে ঘুমটা ভাঙে ওর। তারপর সেদিকেই আগাতে থাকে। এদিকে সবাই মিলে এসআইয়ের সাথে খুব মজা নিচ্ছিল। কিছুক্ষণ এমন করার পরে সেখানে চলে আসে মালিক। ওকে দেখেই তো এসআইয়ের প্যান্টই যেন নষ্ট হয়ে যায়, আর ওর কাছে অনেক করে ক্ষমা চাইতে থাকে এসআই। আমি এখানে নতুন, না জেনে করেছি, এরপর আর কোনোদিনও এমনটা হবে না। আজ থেকে আপনি যা বলবেন আমি তাই করব। এমনকি যদি থুতু ফেলে সেটা আবার চাটতে বলেন সেটাও করব আমি। এটা শুনে মালিক বলে আচ্ছা তাহলে তুই তাই কর। অন্যর কোনো উপায় না থাকায় নিজেই থুতু ফেলে সেটাই আবার মাটি থেকে চেটে পুটে তুলছিল এসআই। আর এই ব্যাপারটা দেখে বাকি সবাই অনেক মজা নিচ্ছিল। অনেকক্ষণ তামাশা দেখার পরে মালিক হঠাৎই গুলি করে মেরে ফেলে ওই লোকটাকে। এসআইয়ের কত বড় সাহস যে মালিকের গাড়ি আটকায়। ওকে যদি আজকে ছেড়ে দিই তাহলে কেউই আর মালিককে সম্মান দিবে না। আর এই কাহিনীটা সবাই যখন জানতে পারবে তখন কখনো আর কেউ মালিকের কাজে বাধা দিবে না। পরদিন সকালবেলাতেই চন্দ্রশেখর নামে একজন চলে আসে সেখানকার বিধায়ক বলহর সিং এর কাছে। আপনার ভোট তো আমরাই করে দিয়েছি, আর এখন সব টেন্ডার নিয়ে যাচ্ছে ওই মালিক। আপনি কেন কিছুই করতে পারছেন না? তাড়াতাড়ি কিছু একটা করুন, না হলে আমার কাজ আমাকেই কিন্তু করতে হবে। এটাতে চিন্তায় পড়ে যায় বলহর সিং। সেখানে থেকে ফেরার সময় ওর পিএস এর সাথে বুদ্ধি পরামর্শ করতে থাকে। তখন সে জানায় ৩ বছর ধরে সাসপেন্ড হয়ে বসে আছে, এখন পর্যন্ত ৯৮টা এনকাউন্টার করে ফেলেছে। ওর সেক্রেটারির মুখে এটুকু শুনেই বলহর বুঝে যায় যে ও প্রভু দাসের কথা বলছে। মালিককে হাঁটানোর জন্য প্রভু দাসের মতো লাইসেন্সওয়ালা গুন্ডারই প্রয়োজন। সাথে সাথেই ওকে আনার ব্যবস্থা করা হয়। কয়েকদিনের মধ্যেই কাজ হয়ে যায়। এই থানায় চলে আসে প্রভু দাস, আর ডিউটির প্রথম দিনেই চলে আসে মালিকের বাড়িতে। আসলে এখানে মালিক থাকে না, ওর বাবা মা আর ওর বউ থাকতো। এখানে এসে প্রভু অনেক করে ভয় দেখায় ওর বাবা মাকে, কিন্তু তারা কিছুই বলতে পারে না। এজন্যই প্রভু চলে আসে মালিকের বউয়ের কাছে। ওর নাম শালিনী পান্ডে। তাকে অনেক ভয় দেখানোর পরেও কোনো তথ্যই পায় না প্রভু। এজন্য ওদেরকে ওয়ার্নিং দিয়ে সেদিনকার মতো চলে যায়। রাত্রেবেলাতেই মালিক চলে আসে বাড়িতে। এসেই সবকিছু জানতে পারে। এগুলোতে অনেক রাগান্বিত হয়ে যায় মালিক। তারপর বাড়িতে পুলিশ আসার জন্য বাবা ওকে অনেক করে কথা শোনায়, আর মা তো ভয়ে কান্নাই করছিল। তখন সবাইকে অনেক করে বোঝায় মালিক, এরপর থেকে আর আমাদের বাড়িতে কোনোদিনও পুলিশ আসবে না, তোমরা একটুও চিন্তা করো না। পরদিন সকালবেলাতে একটা স্কুলের সামনে দাঁড়িয়ে থাকে বাদওয়ান। স্কুল ছুটি হলে দেখতে পায় প্রভুর নাতিকে স্কুল থেকে নিয়ে যাচ্ছিল একটা কনস্টেবল। তখন সেখান থেকে ওর নাতিকে তুলে নেয় ওরা। সাথে সাথেই কনস্টেবলটা দৌড়ানি লাগায়। নাতিকে তুলে নেওয়ার ব্যাপারটা জেনে তো অনেক রাগান্বিত হয়ে যায় প্রভু, আর সেই কনস্টেবলটাকে মারধর করতে শুরু করে। আমার নাতিকে তুলে নিয়ে গেল, তুই কিছুই করিসনি,
আবার এখানে আমার কাছে এসে এগুলো আবার বলছিস বড় মুখ করে? কত বড় সাহস তোর? কিছুক্ষণের মধ্যেই সেখানে কয়েকটা গাড়ি ঢুকে পড়ে। মালিক চলে এসেছে তার দলবল নিয়ে। তারপর প্রভুর নাতিকেও ফিরিয়ে দেয়। আপনি আমার বাড়িতে গিয়েছিলেন, এটা তো ঠিক করেননি। এবারকার মতো শুধু আপনার নাতিকে তুলে নিয়ে গিয়েছিলাম। এরপর যদি কোনোদিন আমার বাড়িতে যান, তার আগে নাতিকে দেখে যাবেন ভালো করে, না হলে পরে তো টুকরো দেখে আর চিনতে পারবেন না। যদি পুরুষ মানুষ হয়ে থাকেন তবে আমার সামনাসামনি আসেন, এভাবে বাড়িতে আর যাবেন না কখনো। আরও অনেক হুমকি ধামকি দিয়ে সেখান থেকে চলে যায় মালিক। ওর মুখে এসব কথা শুনে এগুলোতে অনেক রেগে যায় প্রভু দাস, কিন্তু ওর তো এখন কিছুই করার নেই। পরদিন শেখরের কাছে খবর আসে এবারও তার টেন্ডারটা পাস হয়নি। এটাতে অনেক রেগে মালিকের একটা লোককে মেরে দেয়। এই টেন্ডারটা এই লোকটাই পেয়েছিল। খবরটা বলা হওয়ার পর্যন্ত যেতে খুব একটা সময় লাগে না। তখন সে শেখরকে কিছুদিন পালিয়ে থাকতে বলে, না হলে ওকে অনেক ঝামেলায় পড়তে হতে পারে। তারপর পরই মন্ত্রী শঙ্কর সিংকে ডেকে আনে বিধায়ক বলহর। মালিককে ডেকে সুরাহা করে দিতে বলে, কিন্তু মালিক কারো কথাই শোনে না, এমনকি শঙ্কর সিং এর কথাও না, কারণ তার কাছের লোক মারা গেছে। এবার বলহরকে হুমকি দিয়ে সেখান থেকে চলে যায় মালিক। তখন বলহর শঙ্কর সিংকে বলে, একে তো আপনিই বানিয়েছিলেন, এখন কিন্তু আপনারও কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, টাইট না দিলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে। এটা শুনে শঙ্কর হেসে উঠে বলে, যেদিন মালিককে আমি বানিয়েছিলাম সেদিনই বুঝে গিয়েছিলাম ওর মতো না কেউ জন্মেছে আর নাই বা কেউ জন্মাবে, ও অনলি ওয়ান পিস। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখা যায় ফুটবল খেলা হচ্ছিল, সেখানে মালিকও খেলছিল। এই সময় তার নাম ছিল দীপক। খুব ভালোই খেলছিল দীপক। সময় আছে আর মাত্র 3 মিনিট, আর গোল প্রয়োজন 2টা। মুহূর্তের মধ্যেই প্রথম গোলটা করে ফেলে দীপক। তারপর আবারও বলটা পায়, সবাইকে কাটিয়ে যায় গোলের কাছে। গোলকে কেউ চাকমা দিয়ে ফেলে দেয়, কিন্তু গোল দেয় না। এই ব্যাপারটাতে হেরে যায় ওদের টিম। কেন গোলটা দিল না জিজ্ঞেস করলে দীপক জানায়, বিয়ে তো করিসনি এখনো, করলে বুঝবি। আর বউয়ের গ্রামকে যদি হারাই তবে কমপক্ষে 2 দিন টাচও করতে পারবো না। ওর থেকে আমার হারাটাই ভালো। ওরা কথাবার্তা বলতে থাকলে সবাই ছুটে যাচ্ছিল কোথাও একটা। আসলে মন্ত্রী শঙ্কর সিং এসেছে ভার্সিটিতে। সবার মতো ওরা দুজনও চলে আসে অডিটোরিয়ামে। সংবর্ধনা শেষ করার পরে শঙ্কর সিং বলা শুরু করে, আমিও এখান থেকেই পড়াশোনা করেছি। তোমাদের সবার মধ্যেই আমি আমার নিজেকে খুঁজে পাই। একদিন আমার বাবা আমাকে একটা গল্প বলেছিল, একটা বাচ্চা একটা বেলুনওয়ালার কাছে গিয়ে উঠতে থাকা লাল বেলুনটা চায়, কিন্তু দোকানি জানায় লাল বেলুন তো শেষ হয়ে গেছে, তুমি অন্য একটা নাও। তবে বাচ্চাটার ওই ওরা লাল বেলুনটাই লাগবে। তখন দোকানি অন্য সব বেলুনেও হাওয়া ভরে উড়িয়ে দেয়। মানে দমটা কালারে নয়, দমটা থাকে ওর ভেতরে থাকা হাওয়াতে। এখান থেকে শিক্ষা নিয়ে আজ আমি মন্ত্রী, তোমরাও চেষ্টা করলেই পারবে। সবাই তো ওনার বক্তব্য শুনে খুব খুশি হয়ে যায়। সেখান থেকে দীপক চলে আসে সোজা বাড়িতে। দেখতে পায় ওদের জমির মালিক এসেছে। বাবা তখন ওকে প্রণাম করতে বললেও না করেই চলে যায় দীপক। এতে জমির মালিকটা ওর উপরে অনেক রেগে যায় আর বলে, তোমার ছেলেকে তো তুমি আদব কায়দা ঠিক মতো শেখাতে পারোনি, বড়দেরকে কিভাবে সম্মান করতে হয় সেটাও জানে না তোমার ছেলে। এগুলোতে দীপকের ওপর অনেকটাই রেগে যায় ওর বাবা। এদিকে ঘরে এসে বউ শালিনীর সাথে রোমান্স করতে চাইলেও না করে দেয় সে, কারণ দীপক তাকে নতুন কাপড়ও কিনে দেয়নি। যেদিন সে কিনে দিতে পারবে সেদিনই যেন আসে ওর কাছে। কিছুক্ষণের মধ্যেই বাবা ডাক দেয় দীপককে, আর জমির মালিকের সাথে অমন আচরণ কেন করলে এর জন্য অনেক রাগও দেখায় ওর সাথে। আমার অবর্তমানে তো ওদের জমি তোরই চাষাবাদ করতে হবে, তুই যদি ওদের সাথে অমন ব্যবহার করিস তাহলে কি ওদের জমি তোকে দিবে কোনোভাবে? তবে দীপক সাফ সাফ জানিয়ে দেয় যে আমি ওসব করতে পারবো না, তোমার মতো আমি চাকর নই, তুমি যেটা ভালো মনে করছো তুমি সেটা করছো, আমি ওগুলো চাষাবাদ করতে পারবো না। এটা শুনে বাবা অনেক রেগে যায় এবং কোষে একটা থাপ্পড় লাগিয়ে দেয় দীপককে। সন্ধ্যাবেলাতেই বাবার কাছে খবর আসে ওর জমির ফসল কেউ একজন নষ্ট করছে। সাথে সাথেই মাঠে এসে দেখতে পায় ল্যাংড়া এসব করছিল। ওকে অনেক করে রিকোয়েস্ট করে বাবা, তবে সে কিছুতেই শোনে না। তখন বাবা যায় ট্রাক্টরের সামনে, আর ল্যাংড়ার কথায় ড্রাইভারটা চাপা দিয়ে দেয় বাবাকে। আসলে ল্যাংড়ার সমস্যা দীপকের বাবার সাথে ছিল না, ওর জমির মালিকদের সাথে ছিল। কিছুক্ষণের মধ্যেই খবরটা পেয়ে দীপক চলে আসে হাসপাতালে। বাবার এই অবস্থা দেখে অনেক মন খারাপ হয়ে যায় ওর। সাথে সাথেই সে চলে আসে শঙ্কর সিং এর বাড়িতে, কারণ ল্যাংড়া হচ্ছে ওরই লোক। সবকিছু ওনাকে খুলে বললেও কিছুই করতে পারবে না বলে জানিয়ে দেয় সে। তোর বাবা, তুই যদি কিছু না করিস তবে আমি কি করব? এগুলো শুনে অনেক রেগে দীপক বলে, মেরে দিব কিন্তু আমি তাহলে ল্যাংড়াকে। তখন শঙ্কর জানায়, মেরে দিয়ে তারপর আসিস আমার কাছে, লুজারের কোনো জায়গা নেই আমার দরবারে। এইসব ব্যাপার ঘটে যাওয়াতে অনেক রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যায় দীপক। তখন বলহর শঙ্কর সিংকে বলে, আপনি এমন করলেন কেন? পটকার নিচে আগুন দিয়ে দিলেন, যদি সত্যি সত্যি সে কিছু একটা করে ফেলে? তখন শঙ্কর বলে, আমি তো সেটাই চাই। সেখান থেকে অনেক রেগে মেগে চলে এসেছিল দীপকরা। ল্যাংড়ার কিছু একটা না করা পর্যন্ত ওর একটুও শান্তি পাচ্ছিল না। তবে ওকে বারবারই বারণ করছিল বাদোয়ান, কিন্তু কে শোনে কার কথা?
কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে একজন লোক। ইনি শঙ্কর সিং এর খাস লোক। সে এসেই জানায়, ল্যাংড়া কোথায় আছে আমি সেটা জানি, তুমি যদি ওকে মারতে চাও তাহলে আমি তোমাকে সেখানে নিয়ে যেতে পারি। তখন ওকে সাথে নিয়ে চলে আসে সেই জায়গায় যেখানে ল্যাংড়া বসে আড্ডা দিচ্ছিল। গিয়ে ওদের টেবিলটাই বসে। ওরা তিনজনেই তো অবাক হয়ে যায়। কিছু না বলে শুধু ল্যাংড়ার দিকে তাকিয়েছিল দীপক। তখন ওরা এটা ওটা বলতে থাকে দীপককে। আর ল্যাংড়া তো বলেই ওঠে, কি তোর বাপের দিকে তাকিয়েছিস নাকি? এগুলো শুনে আরও রেগে যায় দীপক আর ওদেরকে মারতে শুরু করে। ওদের তিনজনকেই কুত্তা মারা মারছিল দীপক। একজনকে তো গরম তেলে চুবে ফ্রাই করে ফেলে। তারপর গিয়ে ধরে ল্যাংড়াকে। কয়েক ঘা দেওয়াতেই ধরাশায়ী হয়ে পড়ে ল্যাংড়া। তারপরও যেন দীপক থামছিলই না। এক পর্যায়ে একটা ধারালো জিনিস দিয়ে মারতে থাকে। কতবার যে ওকে মেরেছিল তার কোনো হিসাবই নেই। ল্যাংড়া মারা যাওয়ার পরেও থামছিল না দীপক। তারপর ওকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল। পরে ওর পুরো গায়ে পটকা পেঁচিয়ে ফুটিয়ে দেয়। এই ঘটনাটার পর থেকেই দীপকের নাম হয়ে গিয়েছিল মালিক। কাহিনীটা আবারও প্রেজেন্ট টাইমে চলে আসে। বিধায়ক বারবারই মন্ত্রীকে বলছিল যে মালিকের কিছু একটা করতে হবে, না হলে আমরা কেউই টিকতে পারবো না ওর সামনে। আস্তে আস্তে ও অনেক পাওয়ার গেইন করে ফেলছে। তবে শঙ্করও সাথ দিতে চায় না। সে জানায়, তোমাকেও আমি বানিয়েছি আর মালিককেও আমি, এই জন্য আমি কোনো সাইডই নিতে পারবো না। এদিকে দেখা যায় মালিক এবারের নির্বাচনে বিধায়ক হওয়ার জন্য লড়বে। এজন্য অনেক টাকা একত্রিত করতে থাকে সে। তখন হঠাৎই বাদওয়ান বলে ওঠে, আমাদের কি নির্বাচন করাটা ঠিক হবে? এমনিতেই তো শত্রুর অভাব নেই, যদি নির্বাচনে লড়ি তবে শত্রু আরও বেড়ে যাবে। আমার মনে হয় নির্বাচনটা না করাই উচিত। তবে মালিক সাফ সাফ জানিয়ে দেয়, আমি নির্বাচন লড়েই ছাড়বো। এটা শুনে বাদওয়ান বলে, ঠিক আছে, তবে আমরা নির্বাচনে গেলে অনেক রক্তপাত হবে কিন্তু। এগুলো কোনো কিছুরই তোয়াক্কা করে না মালিক। সে নির্বাচনে জিতেই তারপরেই দম নিবে। অন্যদিকে দেখা যায় বলহর আর প্রভু মিলে প্ল্যান করছিল যে কিভাবে মারা যায় মালিককে। কথাবার্তার এক পর্যায়ে বলহর উস্কে দেয় প্রভুকে। আমার মনে হয় না আপনি মারতে পারবেন ওকে। আসলে আপনাকে এখানে আনাটাই আমার ভুল হয়েছে। আপনি সাসপেন্ড ছিলেন, এটাই ভালো ছিল। ওর মুখে এসব কথা শুনে অনেক রেগে যায় প্রভু। আর রাত্রেবেলাতে ফোর্স নিয়ে অ্যাটাক করে মালিককে। দুই পক্ষের মধ্যে প্রচন্ড গুলাগুলি হয়। দু একজন মারাও যায়। তবে মালিকেরা প্রায় সবাই বেঁচে ফিরে। মালিক তো পালাতেই চাইছিল না, তবে বাদওয়ানকে জোর করে নিয়ে পালিয়ে যায়। সকালবেলা এইসব ব্যাপার স্যাপার নিয়ে কথাবার্তা হচ্ছিল। বাদওয়ানের মতে প্রভু তো কোনো না কোনোভাবে খবরটা পেয়েছে। আমার মতে বলহরি এসব কিছু করাচ্ছে ওকে দিয়ে, তো ওকে খতম করতেই হবে। অন্যদিকে দেখা যায় শেখর চলে এসেছিল বালির উত্তোলনের জায়গায়। সেখানে সব ব্যবসায়ীকে উস্কাতে থাকে, তোমাদেরকে মালিক দেয় 2000 টাকা আর সে বিক্রি করে 10,000 টাকা প্রতি টাক। তো কেন তোমরা এমন জুলুম সহ্য করছো? এখন থেকে বালুই আমাকে বিক্রি করবে, আমি তোমাদেরকে বেশি দাম দেব। এত কিছু বলার পরেও ব্যবসায়ীদেরকে কনভিন্স করতে পারে না ও। তারা মালিককে খুব বিশ্বাস করে। মালিকই তো ওদেরকে প্রোটেক্ট করে আসছে। আর মালিকের জন্য খুব শান্তিপূর্ণভাবে ওরা বালি উত্তোলন করতে পারে। এজন্য তারা বালি মালিকের কাছেই বিক্রি করবে। তবে শেখর জোর করে ওদের থেকে বালিটা নিবে বলে জানিয়ে দেয়। সাথে প্রায় মালিকের দখলে থাকা সবকিছুই আস্তে আস্তে দখল করতে থাকে শেখর। এইসব খবর মালিক পর্যন্ত যেতে খুব একটা সময় লাগে না। কিছুদিন পরে ব্যবসায়ীরাও দেখা করতে আসে মালিকের সাথে। শেখর যে ওদেরকে অনেক জোর জুলুম করছে এগুলো জানায় ওকে। ব্যবসায়ীদের বিশ্বাস টিকিয়ে রাখতে হলে মালিককে কিছু একটা করতে হবে। ওর গ্যাংয়ের সবাইও একই পরামর্শ দেয় মালিককে। কিন্তু অল্প কিছুদিনেই নির্বাচন, এর জন্য মালিক কোনো রকমের কোনো ঝামেলাই জড়াতে চাচ্ছিল না। তবে এবার মনে হচ্ছে আর কোনো উপায়ই নেই, কাজটা ওর করতেই হবে। পরদিন সকালবেলাতেই দলবল নিয়ে মালিক চলে আসে ওই বালির জায়গায়। দেখতে পায় সেখানের লোকজন সব দখল করে নিয়েছে। তখন সবাইকেই তাড়া করে, এক পর্যায়ে ধরেও ফেলে। একজন তো দৌড়াতে থাকলে পুলিশ চলে আসে। তখন সে তো আরো অনেক সাহস পেয়ে যায়। কিন্তু যখনই মালিক চলে আসে তখন পুলিশটাও পালিয়ে যায় ওকে ছেড়েই। তারপর সবাইকে ধরে মেরে দেয় মালিক। আবার ওর সকল ধান্দাও নিজের হয়ে গেল। সেদিন রাত্রেবেলাতেই বিধায়কের রিকোয়েস্টে সবাইকে ডাক দেয় শঙ্কর সিং। মালিকের সাথে সুরাহা করতে চায়, তবে সে কোনোভাবেই রাজি হয় না। আরও শেখরকে এটা ওটা বলতে থাকে। তখন ওদের দুজনের মধ্যেই শুরু হয়ে যায় ধস্তাধস্তি। সেখানে ওদের মারামারি ছাড়িয়ে দিতে আসে শঙ্কর। তবে এবার মালিক ওনার ওপরেও রাগ দেখায়। এটা দেখে শক খেয়ে যায় শঙ্কর সিং, যাকে আমিই বানিয়েছি সেই কিনা আজ আমার ওপরের দিয়ে কথা বলছে। তারপর সেখানে থাকা সবাইকে হুমকি দিয়ে চলে যায় মালিক। এরপর পরই বিধায়ক এসে কান পড়া দেয় শঙ্কর সিংকে। আমি বলেছিলাম না যে ওকে টাইট দেন, না হলে আপনিই ঝামেলায় পড়বেন। এখন হলো তো, আমার কথা তো আপনি শোনেননি, এখন বুঝেন ঠেলা। মালিক এখন আপনার কথাও শুনবেন আর আপনাকেও থ্রেট দিয়ে গেছে। ওর মুখে এসব কথা শুনে আরও রেগে যায় শঙ্কর সিং। সাথে বলে, মালিককে এবার মরতে হবে, আমিও তোদের সাথে আছি, যা যা লাগবে শুধু আমাকে বলবি। ওর কত বড় সাহস যে আমার উপর দিয়ে কথা বলে। পরদিন থেকেই শুরু হয়ে যায় মালিকের ওপরে তোড়জোড়। পুলিশের সাথে সাথে এবার যোগ দিয়েছিল ওদের সবারও গ্যাং।
মালিককে কোথাও শান্তিতে থাকতে দিচ্ছিল না ওরা। যেখানে ওর লোকদেরকে দেখছিল সেখানেই গুলি চালাচ্ছিল। কয়েকদিনেই মালিককে একদম নাস্তানাবুদ করে ফেলে। এ পর্যায়ে মালিক শহরের বাহিরে ওর গ্যাং নিয়ে একটা জায়গায় বসেছিল। সবাই ওদের কর্মকাণ্ডে অনেক রাগান্বিত। ওদেরকে তো পেছন থেকে কেউ না কেউ তো সমর্থন দিচ্ছে, না হলে তো ওরা এত কিছু করার সাহস কোনোভাবেই পাবে না। আর ওদের সবার কাছে কিভাবে সেমি অটোমেটিক বন্দুক আসলো? এটা আমাদের বেঁচে থাকার লড়াই, কিছু একটা করতেই হবে, না হলে সমস্যায় পড়ে যেতে হবে আমাদের সবাইকে। এইসব কিছু শুনে মালিক বলে, ঠিক আছে, ওদের কাছে আছে সেমি অটোমেটিক, তো এবার আমরা আনবো ফুললি অটোমেটিক। এর শেষ আমি দেখেই ছাড়বো। কয়েকদিনের মধ্যেই অটোমেটিক এসে পৌঁছে ওদের কাছে। সবাই তো এগুলো দেখে অনেক খুশি। তারপর পরই সবাই মিলে চলে আসে শঙ্কর সিং এর বাড়িতে, শুরু করে দেয় ফায়ার। কিছুক্ষণের মধ্যেই শঙ্কর সিং এর সকল সিকিউরিটি গার্ডকেই মেরে ফেলে ওরা। তারপর ঢুকে পড়ে ঘরের ভেতরে, খুঁজতে থাকে শঙ্কর সিংকে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে মালিক পেয়ে যায় শঙ্কর সিংকে। দেখতে পায় সেও বন্দুক তাক করে আছে মালিকের দিকে। তারপর আচমকাই বন্দুকটা ফেলে দেয় শঙ্কর আর বলে, আমি তোমার বাবার মতো, তুমি যা চাও আমি তাই করব, এই হত্যাযজ্ঞ বন্ধ করো তুমি। এর মধ্যে মুষলধারে বৃষ্টিও চলে আসে। তখন বন্দুক ফেলে দেয় মালিক নিজেও। এটা দেখে শঙ্কর বলে ওঠে, আমি তোর বাপ, আর তোর এত বড় সাহস যে তুই বাপকে মারতে এসেছিস? এইসব শুনে মালিকের মাথায় রক্ত উঠে যায় আর ওর মাথার সব তারও ছিঁড়ে যায়। তারপর গিয়ে এসে ধরে শঙ্কর সিংকে। কিছুক্ষণের মধ্যে ওকে মেরেও ফেলে মালিক। যদিও তার খারাপ লাগছিল ওকে মারার সময়, কিন্তু কিছু তো করার নেই, মারেও নয়তো মরেও। সেখান থেকে শঙ্করকে মেরে সোজা বাড়িতে চলে আসে মালিক। কিছুক্ষণ পরেই ওর কাছে চলে আসে শালিনী। তোমার জন্য আমার সব সময় চিন্তায় থাকতে হয়, প্লিজ তুমি কিছুদিন শহর থেকে দূরে গিয়ে থেকে আসো, এগুলো আমার আর একদমই ভালো লাগে না। এলাকা সবকিছু ঠান্ডা হলে তারপর তুমি আবার ফিরে এসো। এটা শুনে তো অনেক ক্ষেপে যায় মালিক। তুমি আমাকে কি মনে করো, হ্যাঁ? আমি পালিয়ে থাকবো? আমার এতদিনের গড়া মান সম্মান সবকিছু শেষ হয়ে যাবে। কখনো এটা পসিবল না। আর তোমাদেরকে একা রেখে তো আমি যাবই না। আর কেন তুমি এত ভয় পাও? আমার কিচ্ছু হবে না, সাথে তোমাদেরও আমি কিছুই হতে দেব না। তখন শালিনী বলে ওঠে, ভয় তো আমি কোনোদিনই পেতাম না। যখন আমরা দুইজন ছিলাম তখন তো ভয় পেতাম না, কিন্তু এখন তো আমরা তিনজন, তোমার কিছু হলে ওর কি হবে? মানে শালিনী প্রেগনেন্ট। এটা শুনে তো মালিকের খুশি যেন আর ধরছিলই না। এতদিন পরে সে বাবা হতে চলেছে। তারপর থেকে ওদের সময় খুব ভালোভাবেই কাটছিল। সব সময় মালিক শালিনীর কাছাকাছিই থাকতো। এক মুহূর্তের জন্য ওকে চোখের আড়াল করতো না মালিক। এমনই এক সন্ধ্যাবেলাতে দুজনে গল্পগুজব করতে থাকলে শালিনী হঠাৎ করেই বলে ওঠে, তুমি কিন্তু স্যারেন্ডার করলেই পারো। এটা শুনে মাথায় রক্ত উঠে যায় মালিকের। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? স্যারেন্ডার করবো কেন আমি? এটা কোনোভাবেই সম্ভব নয়। আমাদের বাচ্চা হলে কি সে এটা জেনে বড় হবে যে তার বাবা ভয় পেয়ে স্যারেন্ডার করেছিল? কখনোই না। তখন শালিনী বলে, তা শুনবে কেন? এখন তো জন্মের পর থেকে ওকে শুনতে হবে যে সন্ত্রাসীর ছেলে, ওটাই ওর জন্য ভালো হবে, তাই না? দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর থেকে একজন আরেকজনের সাথে খুব একটা কথাবার্তা বলছিল না ওরা। কেটে যায় এভাবেই কিছুদিন। হঠাৎই একদিন মালিক গিয়ে শালিনীকে বলে, ঠিক আছে তুমিই জিতেছ, আমি স্যারেন্ডার করে দিব, এবার তুমি খুশি তো? এটা শুনলে শালিনীর খুশি যেন আর ধরছিলই না। পরদিনই ওকে বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য একটা গাড়িতে উঠিয়ে দেয় মালিক, আর ডিসাইড করে যে সবাই মিলে ওরা স্যারেন্ডার করবে। তারপর চলে আসে থানায়। পুলিশও ওদের দেখে কাঁপছিল। আর এই ব্যাপারটা দেখে মালিকের গ্যাংয়ের সবাই তো মজা নিচ্ছিল পুলিশের সাথে। তারপর পুলিশটা একটা কাগজ দেয় মালিককে, এই পেপারটায় সাইন করলেই হয়ে যাবে ওদের স্যারেন্ডার। মালিক কাগজটায় সাইন করতে যাবে, ঠিক তখনই একজন একটা খবর নিয়ে আসে। সেটা শুনে সবাই থমকে যায়। সাথে সাথেই দৌড়ে চলে আসে একটা ব্রিজের ওপর। দেখতে পায় শালিনী যে গাড়িতে ছিল সেটা সহই পুড়িয়ে দেওয়া হয়েছে। এটাতে পাগল প্রায় হয়ে যায় মালিক। কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। যার জন্য সে আজকে ভালো হতে যাচ্ছিল সেই কিনা চলে গেল ওকে ছেড়ে। এটা কোনোভাবেই মানতে পারছিল না মালিক। কিছুক্ষণের মধ্যেই খোঁজ পেয়ে যায় যে ভাড়া করা 4 জন লোক এসে মেরেছিল ওদেরকে। তারপর শালিনীর গাড়িটাও পুড়িয়ে দিয়েছে। এটাতে অনেক রাগান্বিত হয়ে চলে আসে একটা বাড়িতে। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পরে পেয়েও যায় 4 জন লোককে, মারধর করে ফেলে রাখে ওদের। তারপর মালিক একাই ওদের 4 জনকে টানিয়েই মেরে ফেলে। তবুও যেন ওর কষ্ট একটুকুও কম ছিল না। ওর সব থেকে কাছের মানুষ আর ওর কাছে নেই, এটা যেন কোনোভাবেই মেনে নিতে পারছিল না মালিক। মুহূর্তের মধ্যে যেন ওর পুরো দুনিয়ায় উলটপালট হয়ে গেল। এদিকে প্রভুদাস চলে আসে বিধায়ক বলহরের কাছে। আমার তো একটা ভুল হয়ে গেছে, আমি মনে করেছিলাম ওই গাড়িতে আছে মালিক, কিন্তু খুন করার পরে জানতে পারি ওখানে ছিল ওর বউ। এখন তাহলে কি করা যায়? যদি মালিক জানতে পারে তবে আমরা সবাই শেষ। এগুলো শুনে বড় মাপের একটা শক খেয়ে যায় বলহর। কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না।
তারপর হঠাৎ করে একটা বুদ্ধি চলে আসে ওর মাথায়। আমরা এখন একটা কাজই শুধু করতে পারি, এই সব দোষ আমরা শেখরের কাছে চাপিয়ে দিব। তারপর মালিক যখন ওকে মেরে দেবে তখন গিয়ে মালিকের হাতে পায়ে ধরে হলেও ক্ষমা নিব, এছাড়া আর অন্য কোনো উপায় নেই। প্রথমে প্রভু একটু ইতস্ততবোধই করছিল, কারণ শেখরও তো ওদের গ্যাংয়েরই একজন লোক, কিন্তু কিছুক্ষণের মধ্যে কনভিন্স হয়ে যায় তেমনটাই করতে চায়, কারণ নিজের জীবনে থেকে অন্য কারো জীবনেরই তোর মূল্য বেশি নয়। এই খবরটা মালিক পর্যন্ত যেতে খুব একটা সময় লাগে না। এটা শুনে অনেক রাগান্বিত হয়ে চলে আসে শেখরের হাইড আউটে, এক এক করে সবাইকে মারতে শুরু করে। মালিকরা সবাই মিলে মারছিল ওদের সবাইকে, চোখের পলকেই শেখরের সবাইকেই মেরে দেয় মালিকরা। তারপর খুঁজতে থাকে শেখরকে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে চলে আসে একটা রুমের মধ্যে। হঠাৎ একটা গুলি আসে ওর দিকে, তারপর মাথা তুলতেই গুলি করছিল শেখর। এমন চলতে চলতে এক পর্যায়ে শুরু হয়ে যায় দুজনের মধ্যেকার ফাইট। কেউই যেন কারো চাইতে কম নয়, অনেকক্ষণ ধরেই চলে ওদের মধ্যকার এই ফাইট। এক পর্যায়ে মালিককে ধরাশায়ী করে ফেলে শেখর। খতম করতে যাবে তখনই আবারও জাগ্রত হয়ে যায় মালিক, আর শেখরকে কুত্তা মারা মারতে থাকে। অনেকক্ষণ মারার পরে একদম খতম করে দেয় শেখরকে, দুনিয়া থেকে বিদায় নেয় শেখর। তবুও মালিকের রাগ যেন কমছিলই না, মারতেই থাকে ওকে। সেখান থেকে ওকে খতম করে চলে আসে বাড়িতে। কিছুক্ষণের মধ্যেই বিধায়ক চলে আসে ওর সাথে দেখা করার জন্য, আর অনেক করে ক্ষমা চায় মালিকের থেকে। পারলে তোর পায়েও ধরে ফেলে বিধায়ক, আর সে এটাও জানা যে পরবর্তী বিধায়ক মালিকই হবে। ওকে সাপোর্টও দিতে চায় সে। ওসব কথাতে প্রায় মেনেই নিয়েছিল মালিক। ঠিক তখনই বাহির থেকে গুলির আওয়াজ আসে, পুলিশ চলে এসেছে। এটা দেখে বাদুয়ান সাথে সাথেই মেরে দেয় বিধায়ককে। ওর ধারণা এসব কিছু বিধায়কেরই চাল। পুরো বাড়ি ঘিরে ফেলেছিল পুলিশ। হাজারো পুলিশ একত্রিত করে অ্যাটাক করেছে প্রভু দাস। ওদের মধ্যে শুরু হয়ে যায় তুমুল গোলাগুলি। পুলিশও বানা যাচ্ছে, সাথে মালিকের লোকেরাও। তবে পুলিশ তো এসেছিল অগুন্তি, এজন্য ওদের কিছুতেই পারও করতে পারছিল না এরা। অনেকক্ষণ গোলাগুলি করার পরে পালাতে যায় ওরা। দেখতে পায় আগে থেকেই পুলিশ গ্রামটা খালি করে দিয়েছে, তার মানে এটা পূর্ব পরিকল্পিত। ওরা সবাই মিলে পালাচ্ছিল, সাথে গোলাগুলিও করছিল। এমন চলতে চলতে ওরা শুধু 4 জন বেঁচে আছে এখন, আর বাকি সবাইকে পুলিশের হাতে মরতে হয়েছে। ওদের বন্দুকের গুলিও প্রায় শেষের দিকেই। এক পর্যায়ে ওরা সবাই মিলে চলে আসে একটা পরিত্যক্ত বাড়িতে। ওরা 4 জন পজিশন নিয়ে নেয়। বাহিরে দেখা যায় হাজারো পুলিশ। তারপর আবারও শুরু হয়ে যায় গোলাগুলি। হঠাৎ করে বাদওয়ান গুলি করে ওদেরই 2 জনকে মেরে ফেলে। এটা দেখে থমকে যায় মালিক, সে নিজের লোককে কেন মারছে। তখন মালিকের ওপরেও গুলি চালায় বাদওয়ান। সে একটুর জন্যও বেঁচে যায়। আসলে বাদওয়ান অনেক আগে থেকে এই সবকিছু প্ল্যান করে রেখেছিল, আর এই সবকিছু ওর প্ল্যানেই হয়েছে। আসলে বাদওয়ানই মালিককে ব্যবহার করে ওর পথে সকল কাটাকেই সে সরিয়ে দিয়েছে। কতদিন আর তুই মালিক হয়ে থাকবি আর আমি গোলাম? অনেক হয়েছে, আজ থেকে আমি মালিক। এগুলো শুনে মালিকের পৃথিবী যেন উল্টে যায়। তাকে তো সে নিজের ভাই মনে করত, আর সেই কিনা আজকে ওর সাথে বিশ্বাসঘাতকতা করছে। এগুলো কোনোভাবেই যেন মেনে নিতে পারছিল না মালিক। তারপর শুরু হয়ে যায় ওদের মধ্যকার ফাইট। দুজনই যেন কেউ কারো সাথেই কম নয়। তুমুল মারামারি হচ্ছিল ওদের দুজনের মধ্যে। অনেকক্ষণ ধরেই চলে ওদের মধ্যকার এই ফাইট। এক পর্যায়ে বাদওয়ান ধরাশায়ী করে ফেলে মালিককে। ওর অবস্থা অনেক খারাপ করে ফেলে। মালিকের প্রাণটা যায় যায় অবস্থা। তখনই বাদওয়ান বলে ওঠে, তোর বউ শালিনীকে মারার প্ল্যানটাও আমারই। এটা শুনে তো মালিকের মাথায় রক্ত উঠে যায়, আর মাথার তারও ছিঁড়ে যায়। ওর দেহ যেন আবারও জান ফিরে পেল বাদওয়ানকে মারার জন্য। তারপর ওকে মারতে শুরু করে দেয় মালিক। অনেকক্ষণ মারার পরে প্রায় মরেই গিয়েছিল বাদওয়ান। তখন ওকে ছেড়ে দেয় মালিক। যতই হোক, ওকে তো নিজের ভাইয়ের মতোই সবসময় দেখেছে মালিক, এজন্য কিছুতেই ওকে মারতে পারে না। তুই যদি একবার আমার কাছে চাইতি তবে আমি নিজের জীবনটাও দিয়ে দিতাম তোর নামে, তবে তুই কেন এমনটা করলি? কিন্তু কে শোনে কার কথা? বাদন তো সুযোগ পেতেই গুলি করে দেয় মালিককে। সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে মালিক। আরও একটা গুলি করে বাদওয়ান। তারপর সেখান থেকে বেরিয়ে এসে প্রভুকে জান, আপনাকে আমি কথা দিয়েছিলাম না যে শেষ গুলিটা আপনিই করবেন? তোকে প্রায় মৃত অবস্থায় রেখে এসেছি, গিয়ে আপনি ফিনিশ করে আসেন। তারপরই দেখা যায় পুলিশরা গুলি করে ওই জানালায়, যে কাহিনীটা সিনেমার শুরুতেই দেখানো হয়েছিল। তখন মালিক উঠে গুলি করতে থাকলেও কিছুক্ষণের মধ্যে ওর গুলি ফুরিয়ে যায়। তারপর পুলিশরা এত গুলি করে যে পুরো বাড়িটাই আগুন ধরে যায়। মারা যায় মালিক। এরপর কেটে যায় অনেক দিন। আজকে প্রভুর রিটায়ার করার দিন। ওকে বাহবা দিতে থাকে সবাই। সেখানে বাদওয়ানও ছিল। এখন সে বড় মাপের একটা নেতাও হয়ে গেছে। তখন সে প্রভুকে বলে, স্যার, তাহলে 103টা এনকাউন্টারের সাথে আপনার ক্যারিয়ারের সমাপ্তি হলো। এরপরে আপনি কি করবেন, কিছু চিন্তা করেছেন? তখন প্রভু জানা, কি আর করব, কলকাতায় চলে যাব। আর তুমি তো এখন বড় মাপের নেতা হয়ে গেছো, আর আমাদের দুজনেরই সবকিছু সম্ভব হয়েছে সেদিনের জন্যই। তারপর পরে প্রভু চলে আসে কলকাতায়। এক দুর্গাপুজোতে সবার সাথে নাচানাচি করছিল প্রভু। ঠিক তখনই সেখান দিয়ে কাউকে একটা যেতে দেখে।
ভালো করে খেয়াল করে দেখতে পায় মালিক ফিরে এসেছে। সে এখনো মারা যায়নি। এতে প্রভুর আত্মাও যেন কেঁপে ওঠে। এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। হয়তোবা মালিক 2 আসার আগাম বার্তা দিয়ে দিয়েছে ডিরেক্টর। এরপর কি ঘটবে সেটা জানতে আমাদের মালিকের সেকেন্ড ইনস্টলমেন্টের জন্য অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।